বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছেই না এই বছর। গত বছরের চাইতে আমাদের -2.8% বলতেছে এক্সপোর্ট কমছে। শ্রীলঙ্কা, আমাদের প্রতিবেশীদের ভারত, নেপাল সবাই থেকে আমাদের কম। তো আমি মনে করি বিএনপি একমাত্র পার্টি এই মুহূর্তে যারা দেশের অর্থনীতিকে ভালোভাবে বুঝে। দেখেন, আমার প্রস্তুতি আমি মনে করি ভালো, এই জন্য যে আমার তো একটা ধারাবাহিকতা মানে লিঙ্ক আছে আমার নিজের উপজেলা এবং সোনাগাজীর সাথে। আমার ফাদার 3বার মেম্বার ছিলেন, দুইবার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, 2বার উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমার ভাই পৌরসভার মেয়র ছিলেন। তো আমার স্পেশালি আমাদের দাগনমিয়া উপজেলাতে 2টা উপজেলা নিয়ে, তো দাগনমিয়া উপজেলাতে কোনো অপরিচিত বাড়িও নাই, অপরিচিত লোকও নেই। আর মোটামুটি আপনি ধরতে পারেন যে আমার সাথে বা আমার পরিবারের সাথে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, এটা কোনো ইস্যু নয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার বাপ থাকতে এটা সবার সাথে আমাদের সম্পর্ক হইল মানে ভালো সম্পর্ক। তো সেই দিক থেকে আমি যে 2-3বার ওখানে ঘুরে আসলাম সোনাগাজী এবং দাগনমিয়াতে, তাতে আমার কাছে মনে হচ্ছে সব ঠিকই আছে ইনশাল্লাহ। আর এখানে অন্যান্য যেই আনুষঙ্গিক যে কাজগুলো আছে নির্বাচনের ব্যাপারে, সেগুলি নিয়ে আমরা কাজ করতেছি। যেমন কেন্দ্র কমিটি করা, ইউনিয়ন কমিটি করা, উপজেলা কমিটি করা, নির্বাচনী প্রচারণার জন্য সেগুলি আমাদের চলছে, প্রায় শেষ। এখন যখন নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে এই মাসের 22 তারিখ থেকে, তখন এগুলি কার্যকর হবে। আমি মনে করি আমাদের বিএনপি হিসাবে, আমাদের পার্টি হিসেবে আমার প্রস্তুতি বেশ ভালো। কারণ এই যে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এদের যাচা বাছাই করা, এটা দীর্ঘদিন থেকে আমাদের চেয়ারম্যান সাহেব। এখন আমি চেয়ারম্যানে বলতেছি, আর অ্যাক্টিং চেয়ারম্যান বলে তো লাভ নাই। আমাদের চেয়ারম্যান সাহেব কিন্তু গত প্রায় 6 মাস থেকে অনবরত এই মানে বিভিন্নভাবে সার্ভে করাইছে, তারপরে সবার সাথে কথাবার্তা বলছে। প্রায় প্রতিটি কনস্টিটিউয়েন্সির যারা আমাদের পসিবল ক্যান্ডিডেট তাদের নিয়ে কথাবার্তা বলে উনি ক্যান্ডিডেট আমাদের স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে ক্যান্ডিডেট চুজ করছে। সেই হিসাবে আমি মনে করি ওদেরকে আগে সিগন্যাল দেওয়া হয়েছে, তারা গিয়ে লোকজনের সাথে কথা বলা বলছে। সেই হিসাবে আমি মনে করি আমাদের প্রস্তুতি অত্যন্ত ভালো ইনশাল্লাহ। অর্থনীতির অবস্থা যাই আপনি বলেন, এটা তো ভালো বলা যাবে না। এটা আমি মনে করি খুবই খারাপ যদি আমি বলি। কারণ আমি আপনাকে বলি, একটা জিনিস যদি আপনি ধরেন প্রথমেই আমরা শুরু করি জিডিপি দিয়া। এখন জিডিপির একটা সিম্পল ফর্মুলা আছে, সেটা হলো প্রথমে আসেন আপনি কনজামশন। তো একটা দেশে যদি ব্যবসা বাণিজ্য কমে, ইনভেস্টমেন্ট না থাকে, তো সেখানে তো কনজামশনটা বেশি হবে না। এখন আমাদের কনজামশনটা একটু ভালো মনে হয়, বিকজ আমাদের বিদেশ থেকে যেই রিমিটেন্স আসে সেটা একদম গ্রামে গঞ্জে সাধারণ লোকের কাছে যায়, কিন্তু সেটা হলো আপনি শুধু খরচ করতেছেন। 2 নম্বর হলো সরকারি খরচ, যেটা ধরেন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো গভর্নমেন্টের রাজস্ব আয় যদি কম হয়, তাহলে রাজস্ব কোত্থেকে তারা খরচ করবে? তো রাজস্ব আয় আমাদের অনেক কম। আমার মনে হয় আমাদের ট্যাক্স জিডিপি রেশিও আল্লাহ জানে, আমার মনে হয় পৃথিবীর সর্বনিম্ন। এতদ অঞ্চলে আপনি যদি দেখেন, ইভেন শ্রীলঙ্কা, আমাদের প্রতিবেশীদের ভারত, নেপাল সবাই থেকে আমাদের কম। এবারে সবার প্রায় 14-16%, আমাদের 7-8%। তো আমাদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কম। এখন 3 নম্বর ইনভেস্টমেন্ট। বাংলাদেশে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছেই না। এখন ইনভেস্টমেন্ট যদি না হয়, তো তাহলে আপনার এমপ্লয়মেন্ট কোত্থেকে আসবে? উৎপাদনটা বাড়বে কিভাবে? লাস্টে আসেন আপনি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, যেটা আছে। আজকেও আপনি নিউজ পেপার যদি দেখেন, এই বছর গত বছরের চাইতে আমাদের -2.8% বলতেছে এক্সপোর্ট কমছে।
তারপরে যদি এক্সপোর্ট কমে যায় তার মানে প্রোডাকশন কমে গেছে, তার মানে এমপ্লয়মেন্টও কমে যাচ্ছে। আপনার যদি ইনভেস্টমেন্ট না থাকে, আপনার যদি সরকারি এক্সপেন্ডিচার বেশি না হয়, আপনার যদি কনজাম্পশন কমে যায়, তাহলে তো যেই আঙ্গিকেই আপনি বিচার করতে চান একটা অর্থনীতিকে, সেই আঙ্গিকেই কিন্তু অর্থনীতির অবস্থা ভালো না। এখন বাংলাদেশে আপনি দেখবেন সবসময় দুটা জিনিসকে সামনে নিয়ে আসে, যে আমাদের রিমিটেন্স অনেক বেড়ে গেছে। ভাই, রিমিটেন্স কোনো অর্থনীতির সূচক না। রিমিটেন্স অনলি আপনার যদি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টের পরে যদি আপনার ট্রেড ডেফিসিট হয়, সেটাকে কভার করে রিমিটেন্স দিয়া। রিমিটেন্স তো কোনো অর্থনীতির সূচক না। এই একটা নিয়ে মানে আপনাকে সবসময় জানার যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়ে গেছে। তো এখন ধরেন আপনার একটা ফ্যামিলি বা আমার একটা ফ্যামিলি, আমার ব্যাংকে দিন দিন টাকা বাড়তেছে, অথচ আমার ছেলেরা কাপড় পরতে পারতেছে। তার মানে কি, হয় আপনি কৃপণ, না আপনি জানেন না কীভাবে টাকা খরচ করবেন, অথবা আপনার অর্থনীতির আনুষঙ্গিক অন্যান্য যে উইংগুলো আছে, যেমন একটু আগে বললাম ইনভেস্টমেন্ট, এগুলি খুব খারাপ। তো সেজন্য পদ্ধতি দেখেন, তাও অত বেশি না, কিন্তু এটাকে ফলাও করে দেখানো হচ্ছে। তো সেজন্য আমি মনে করি অর্থনীতি যে আঙ্গিকে আপনার চিন্তা করেন অত্যন্ত খারাপ, এবং এটাকে যেভাবে দিন দিন আরো খারাপ হচ্ছে, এটাকে ভালো করা এত সহজ হবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. যদি আপনি বিএনপির অতীত দেখেন, যদি আপনি 5 বছর করে যদি আপনি ভাগ করেন, জিডিপি গ্রোথ, এমপ্লয়মেন্ট গ্রোথ, দারিদ্রতা কমানো, সবগুলো হিসাব করেন, তাহলে বিএনপির অতীত ইতিহাস কিন্তু অন্য কোনো যে কোনো সরকার থেকে কিন্তু অনেক ভালো। কারণ বিএনপি জানে যে কি কি কাজ করলে মানুষের আস্থাটা আসবে, কি কি কাজ করলে ইনভেস্টমেন্টটা, দেশে বিনিয়োগটা বাড়বে। বিনিয়োগের সাথে সরাসরি সম্পর্ক হলো এমপ্লয়মেন্টের, কর্মসংস্থান। এখন আমি মনে করি বিএনপি যেটা প্ল্যান করতেছে, যতটুকু আমি জানি, যে আইন শৃঙ্খলার উন্নয়ন করা, বিনিয়োগের পরিবেশকে ভালো করা। এখন বিনিয়োগের পরিবেশ ভালো করতে হলে যারা অলরেডি বিনিয়োগ করছে তাদের তো আস্থা বাড়াইতে হইব। তো যারা বিনিয়োগ, তাদের আস্থা কিভাবে ফিরবে সেই চিন্তা করা, এবং একই সাথে যেসব আনুষঙ্গিক সমস্যা আছে উৎপাদনের, যেমন ধরেন বিদ্যুৎ অবকাঠামো, এনার্জি অবকাঠামো, বিদ্যুৎ অবকাঠামো, আইন শৃঙ্খলা অবকাঠামো, এগুলির উন্নয়ন করা। বিএনপি কিন্তু মেন্টালি এই দিক থেকে স্ট্রাকচারালি আমাদের যে পার্টি আছে এবং আমাদের যে লিডারশিপ আছে, তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে আপনি বলতে পারি দুটা জিনিস করবে। আসলে যারা এক্সিস্টিং বিনিয়োগ করছে, রিয়েলি ফ্যাক্টরি করছে বা উৎপাদন করতেছে, তাদের আস্থা ঠিকমতো যেন ফেরত আনে, তারা যেন পুনরায় বিনিয়োগ শুরু করে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা যেন অর্জন করতে পারে, সেই জন্য যা যা চেঞ্জ করার দরকার সেটা করবে, যাতে করে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং এক্সপোর্টও বৃদ্ধি পায় এবং দেশের উৎপাদন বৃদ্ধি পায়। তো আমি মনে করি বিএনপি একমাত্র পার্টি এই মুহূর্তে যারা দেশের অর্থনীতিকে ভালোভাবে বুঝে, বিকজ অতীত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, তাতে এই কাজগুলো করবে মানে খুব দ্রুত গতিতে, যাতে বলি দেশের অর্থনীতি ভালো হওয়া শুরু করে। প্ল্যানটা তো আর উনি ওইভাবে এক্সপ্লেন করা নাই, তবে আমি প্ল্যান বলতে যা বুঝি, 31 দফা একটা সংস্কার দিয়েছি। সেই সংস্কারের ভিতরে কিন্তু প্রতিটি অন্তর্নিহিত সমস্যা কিন্তু মানে উল্লেখ করা আছে। সেটা ব্যবসা বাণিজ্যের পরিবেশ থেকে আরম্ভ করি আইন শৃঙ্খলার উন্নয়ন, সবই কিন্তু ওখানে আছে। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা একটা বড় জিনিস বিনিয়োগ বৃদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। যেমন ধরুন, আপনি যদি পুলিশকে যদি একটা প্রতিষ্ঠান ধরেন, তো পুলিশ অ্যাজ এ প্রতিষ্ঠান যদি শক্তিশালী না হয়, তাহলে আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করবে? যদি আপনি আমাদের যেই যারা বিনিয়োগ বৃদ্ধির জন্য চেষ্টা করতেছে, সেই প্রতিষ্ঠানকে যদি আপনি শক্তিশালী না করেন, আমাদের জুডিশিয়ারিকে যদি শক্তিশালী না করেন, রিয়েল ইন্ডিপেন্ডেন্ট না করেন, তো তাহলে তো আপনার ন্যায় বিচার পাবেন না। তো এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, আরও স্বাধীন করা,
এগুলি সবই আমি শিওর ওনার প্ল্যানের ভিতরে আছে, যাতে করি এটা একটাই কারণ, সেটা হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, অর্থনৈতিক উন্নয়ন বাড়ানো, দারিদ্রতা কমানো, আইন শৃঙ্খলা ঠিক করার মাধ্যমে এগুলি করলে দেশে এমপ্লয়মেন্ট বাড়বে। এখন আপনি শুনেন বাংলাদেশে টোটাল প্রতি বছর রাফলি 20 লক্ষ লোক চাকরি বাজারে আসে। এই 20 লক্ষ লোকের কনফিগারেশন হলো, একটা হলো যারা এখন 16 বছরিয়া চাকরি করতে চায়, যেমন কিছু হয়তো ছাত্র হিসেবে আছে, কিছু বিদেশে যায়, কিন্তু তারপরেও বাংলাদেশে মিনিমাম 15 থেকে 16 লক্ষ লোক চাকরি বাজারে আসতেছে। যখনই কৃষিতে আপনি মানে টেকনোলজি যাই হোক মানে আপনার যান্ত্রিকীকরণ করেন, যেমন আগের দিনে আমরা হাল চাষ করতাম 2-3 জন লোক লাগতো, এখন আপনি এবং পুরো দিনে 1 একর বা 2 একর করতে পারতেন। এখন যখন একটা টিলার কিনেন বা একটা ট্র্যাক্টর কিনেন, দিনে 10 একর করেন, মানুষ লাগে একজন। তো সেজন্য যখনই কৃষিতে যান্ত্রিকীকরণ করা হয়, প্রযুক্তি নির্ভর হয়, এবং যখনই কৃষিতে আপনার উৎপাদন বৃদ্ধির জন্য নানা ধরনের ভালো উপাদান বা উপকরণ ব্যবহার করেন, যেমন আপনার সার, পেস্টিসাইড এগুলি ব্যবহার করেন, তখন মোট উৎপাদন যখন বাড়ে, তখন কিন্তু কৃষিতে জনসংখ্যা যে কাজ করে তাদের নাম্বার কমে যায়, তখন তারা আবার নতুন করে চাকরির বাজারে আসে। সেজন্য আপনি দেখবেন দেশের উন্নয়নে আপনাকে কৃষির উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কিন্তু শিল্পের উন্নয়ন দরকার, বা সার্ভিস, যেখানে যেমন আইটি এখন একটা সেক্টর, এরকম অন্যান্য সেক্টর আপনাকে যদি ডেভেলপ করতে না পারেন, তাহলে এই যে এতগুলা লোক প্রতি বছর নতুন চাকরির বাজারে আসতেছে, যেগুলি 16 বছরই আসতেছে, যেগুলি কৃষিখাত থেকে চাকরিচ্যুত হইয়া নতুন করে বাজারে আসতেছে, এদের কর্মসংস্থানের একমাত্র পথ হলো বিনিয়োগ বৃদ্ধি করা। বিনিয়োগ বৃদ্ধি করার জন্য যে পরিবেশ দরকার, সেটা তো একটু আগে আপনাকে বললাম। ধরুন এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের যে নীতি কৌশল এখন, এটার সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি। কারণ হ্যাঁ, এটা সত্যি কথা যে ইন্টারেস্ট রেট বা মানি সাপ্লাই অথবা ইন্টারেস্ট রেট, এই দুটো এই মনিটারি পলিসি বা মুদ্রানীতির দুটা ইনস্ট্রুমেন্ট উচ্চ মূল্যস্ফীতিকে কমানোর জন্য। কিন্তু আপনাকে তো প্রথম বুঝতে হবে যে এই যে আমাদের যেই মূল্যস্ফীতি, তার কারণটা কি। এখন আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে কৌশল, সেই কৌশল মূল্যস্ফীতিকে আরো বেড়ে দিচ্ছে। এই জন্য আপনি দেখেন, যদি একটা হইলো বাজারে যখন দাম বাড়ে, একটা হইলো বিকজ অফ দি সাপ্লাই কম, তো সাপ্লাই করতে গেলে সাপ্লাই হতে পারে একটা নিজে যদি উৎপাদন করেন, আর আরেকটা যদি আপনি যদি বিদেশ থেকে আমদানি করেন। তো এখন 87 টাকা ডলার হয়েছে 122 টাকা, তো তাহলে তো মূল্যস্ফীতির মূল কারণ তো ওখানেই, যেগুলি আপনি ইম্পোর্ট করতেছেন। বাংলাদেশে এমন কোনো উৎপাদন কারখানা নাই যেটা আমরা বিদেশ থেকে র মেটেরিয়াল ইম্পোর্ট করি না। তো এখন যখন আপনি মুদ্রানীতি স্ট্রিক্ট করে যখন আপনি টাকার দর কমাচ্ছেন, তখন আপনার বিদেশ থেকে আমদানিকৃত জিনিসের দাম এমনি বেড়ে যাবে। তো এখন যদি প্রতিটি উৎপাদিত কারখানাতে যদি বিদেশ থেকে আমদানিকৃত র মেটেরিয়াল লাগে, তাহলে ওটার দাম বেড়ে যাবে, তো তাহলে উৎপাদন খরচ বেড়ে যাবে। এখন আপনি দেখেন, তার মানে হলো যেগুলি ডাইরেক্টলি আপনি আমদানি করে যেগুলি আপনি এখানে ব্যবহার করতেছেন বা বিক্রি করতেছেন, তার দামও বেড়ে যাচ্ছে। অন্যদিকে যে আমদানিকৃত কাঁচামাল দিয়া যেগুলি আপনি এখন এখানে উৎপাদন করতেছেন, তারও খরচ বেড়ে যাচ্ছে। তো দুদিক থেকেই আপনার এটার একটা প্রভাব আছে। এখন প্রশ্নটা হইল, আপনি যদি এর সাথে যদি আপনি আরও মানি সাপ্লাই কমাই দেন, বা আপনি এমন এক মুদ্রানীতি ফলো করেন যেখানে ইন্টারেস্ট রেট ভেরি হাই, তার মানে আমরা নিজেরাই উৎপাদন করে তারা বাড়াইতেছি। তো উৎপাদন করে যখনই বাড়াইবেন, তাহলে আপনার উচ্চ মূল্যস্ফীতি আরও বাড়বে।
তো আমি মনে করি বাংলাদেশে বর্তমান যে নীতি কৌশল ফলো করতেছে বাংলাদেশ ব্যাংক, সেটা নীতিগতভাবে এটা সঠিক না। আমি মনে করি ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে আপনার যেগুলা বলতেছেন যে অন্যায়ভাবে একজনকে ধরে নিয়ে যাওয়া, অন্যায়ভাবে দীর্ঘদিন জেলে রাখা, কারণ আমি এখনো বুঝি না যে অনেক লোকেরা এখনো জেলে রাখছে, কি জন্য রাখছে আমি নিজেও জানি না। অনেকের নামে যে মামলা হয়েছে সেগুলি মিথ্যা মামলা, যদিও সরকার এক পর্যায়ে বলছে যে মিথ্যা মামলা যাচাই বাছাই করা ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না, কিন্তু এই সরকার তো গণতান্ত্রিক সরকার না, অতএব ওনাদের উপর তো ওই বিশ্বাসটা রাখা যাচ্ছে না, যার জন্য আমাদের অনেক ব্যবসায়ী এখন দেশের বাইরে চলে গেছেন। এখন দেশের বাইরে চলে যাওয়াতে কোম্পানিগুলো ঠিকমতো চলছে না, কোম্পানিগুলো উৎপাদন ঠিকমতো হচ্ছে না, বিনিয়োগ ঠিকমতো হচ্ছে না। তো আমি আশা করি এবং আমি আমার পার্ট প্লে করবো, আমি তো দুইবার এফবিসি যে প্রেসিডেন্ট ছিলাম, সেই হিসাবে আমার তো অন্য কিছুই না থাকুক, আমার তো একটা রোল থাকবে যদি বিএনপি সরকার গঠন করে। আমার অবস্থান থেকে এই জিনিসগুলো যেন আর অন্যায় না হয়, জনগণ যেন তার প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে, সেই জন্য আমি আমার পার্টিতে যা যা করা দরকার সেটা ইনশাল্লাহ আমি করবো, এটাতে চিন্তার কোনো কারণ নেই। আমি একটাই বলতে চাই, সেটা হলো যে আপনারা কোনো কিছুকে ভয় করবেন না, আপনারা ভোট দিতে আসবেন, যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, এবং যদি কেউ আপনাদের এই যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার পথে কোনো কারণে যদি বাধা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন, যাতে করে আমাদের এই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হয়। সেই জন্য আমাদের চেষ্টা থাকা উচিত সবাই।